জীবনে বুঝতে পারছি মানে পরিবার ছাড়া দুনিয়াতে আপন কেউ হয় না। তুমি কান্দো না না, আল্লাহর কাছে কত চাইছি, তোমার গার্মেন্টস আমি কত চাইছি, অফিসে অফিসে তোমার অপেক্ষায় কত কাল আমি ঢাকায় পড়ে রয়েছি, কোথাও তোমার পাই নাই। আমি করোনার সময় বাড়ি চলে গেছি, বাড়ি যাই তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে তোমার জন্য কান্নাকাটি করি আমি। এই সৈদি ওয়াজ করতে যাই কাবার কাছে চুমা খায় বলছে যে আল্লাহ তুমি আমার বোনের তুমি আমাদের বুকে ফিরাই দাও। কত খুঁজছি সৃষ্টিকর্তা যদি আমাদেরকে যে বলতে যে তোমরা পৃথিবীতে যাবা, তোমাদের লাইফ এরকম আছে, আমরা মনে হয় যে পিতা আসার ইচ্ছা ছিল না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 737। আর যিনি অতিথি ছিলেন তিনি হচ্ছেন ফাতেমা, আমার সঙ্গে আছেন স্ক্রিনে। এই পর্বটি প্রচার হয়েছিল 19/4/2025 এবং আজকে যদি আমরা সফল হই শুধুমাত্র আপন ঠিকানায় আমাদের সফলতার সংখ্যা দাঁড়াবে 431। উনি তেমন কিছু বলতে পারেননি, বাবার নাম বলতে পারেননি, মায়ের নাম বলতে পারেননি, না মায়ের নাম বলতে পেরেছিল মরিয়ম, এবং ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় বেশ কয়েকজনের নাম বলেছিল, আমেনা, মাসুদ, জাহানারা, খাদিজা, মাহবুব। গ্রাম বলেছিল কান্দাবাড়ি, নাটোর। তো এখানে চাচার নাম বলেছে উনি, মামার নাম বলেছে, খালাতো ভাইয়ের নাম বলেছে, ঠিক আছে। উনি বলেছেন আমার বড় বোন আমেনা গাজীপুর কোনাবাড়ি গার্মেন্টসে জব করতো। চাচার নাম বলেছে মোজাম্মেল, মামা হানিফ, শাহ আলম, মালেক, খালাতো ভাই লাবলু, আর নানুর বাড়ির পাশে আর্মির ক্যাম্প ছিল। এগুলো ওনার তথ্য যেগুলো ওনার ছোটবেলায় মনে আছে। আমি কি ঠিক বলেছি এগুলা? জি। ওকে। আর এখানে উৎস সন্ধানকারী ভূমিকা আমি বেশ কয়েকজনের নাম পাচ্ছি। প্রথমে তথ্য পাঠিয়েছেন আমাদেরকে শারমিন, এছাড়া আমাদেরকে তথ্য পাঠিয়েছেন মনিরুজ্জামান ভাই এবং তানভীর ভাই। তো শারমিন আমাদেরকে অডিও বার্তা পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, আমরা একটু সবাই মিলে একটু শুনি যে কিভাবে সে তথ্যগুলো সংগ্রহ করলো। ওকে, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি শারমিন আক্তার রুবি। আমি এখন কথা বলবো 737 ফাতেমাপুর ভিডিও বিষয়ে। ভিডিওটি পেজে এবং ইউটিউবে আসে 19 এপ্রিল শনিবার রাতে। ভিডিওটি আসার পর আমি সম্পূর্ণ ভিডিওটি দেখি। ভিডিওতে ঠিকানা বলা হয়েছে নাটোর কান্দাবাড়ি। এখানে হলো ফাতেমাপুর দাদার বাড়ি বলেছিল। তখন আমি আমার কাছে যে তথ্যগুলো ছিল আমি আগে থেকে সংগ্রহ করে রেখেছি, পরিবার থেকে জমা নিয়েছি। ওনারা মাঝে মধ্যে পেজে কমেন্ট করে অথবা আমাদের ইনবক্সে নক করে টিম মেম্বারদের ইনবক্সে দিয়ে থাকে। তো আমি আমার ইনবক্সে চেক করি এমন কোনো তথ্য আছে কিনা। তথ্যটা আমার কাছে ছিল আমার মনে হয়, তাই আমি খোঁজ করি, কিন্তু তথ্যটা আমি পাচ্ছিলাম না। এর কারণ হলো মেসেঞ্জার ডিলিট করে আবার ইনস্টল করার কারণে অনেক তথ্য আমার চলে যায়। সবার হয় কিনা জানি না, আমার এমনটা হয়েছে। তো স্ক্রিনশট গুলো আমি পাচ্ছিলাম না। তখন আমি আমার লিখে রাখা যে খাতাটা ছিল ওটা চেক করে দেখি ওখানে এই তথ্যটা আছে। আলহামদুলিল্লাহ, উনি যে তথ্যগুলো বলেছে সবগুলো মিলে যায়। তখন আমি ওনার ভাইয়ের নাম্বারে কল করি, ফাতেমাপুর ভাইয়ের নাম্বারে কল করে ওনাকে আমি জানাই যে ভিডিওটা দেখেন আপনার বোন কিনা। তো উনি ভিডিওটা দেখে, ওনাকে আমি ভিডিওটা পাঠাই হোয়াটসঅ্যাপে। তো ভিডিওটা দেখে উনি জানায় যে হ্যাঁ এটাই আমার বোন। উনি খুব কান্না করে, কয়েকবার কল করেছে। তো ওনার নাম্বারটা আমি আরিফ ভাইকে পাঠাই, আপনাকে পাঠাই, এভাবে ভিডিওটা পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো ভাইয়া দোয়া রাখবেন আমাদের জন্য। সবাইকে বলবো আপন ঠিকানার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শারমিন। একটা যেটা বুঝতে পারলাম আমরা যে ওনার পরিবার থেকেই আগে থেকে যোগাযোগ করেছিল আমাদের পেজে, সেই সব তথ্য সংগ্রহ করে রেখেছিলেন আমাদের টিম মেম্বার শারমিন। তো একই সাথে ধন্যবাদ জানাই মনিরুজ্জামান এবং তানভীর ভাইকে। তো এখন আমি যেটা পাচ্ছি যে অতিথির বর্তমান ঠিকানা তুর্কি বন্দর 2 নম্বর ওয়ার্ড, গরু নদী, বরিশাল। আপনি বরিশাল থেকে আসছেন? আগে ছিলাম, এখন কোথায়? বর্তমানে মোহাম্মদপুর থাকি। ঢাকায় থাকেন? হ্যাঁ। দাবি করা পরিবারের ঠিকানা পেয়েছি বড় হরিশপুর 5 নম্বর ওয়ার্ড, নাটোর সদর, নাটোর। ও বলেছে নাটোর ওয়ানদের বাড়ি। আপনার সঙ্গে কেউ আসে নাই কেন আজকে? কেউ নাই? আমার তো তেমন কেউ নেই। বিয়ে শাদী করেন নাই আপনি? না। ও, কখনোই করেন নাই বিয়ে শাদী? না না, আমার বিয়ের সাথে হয়নি। হয়নি? তো আপনি থাকেন কার কাছে তাহলে? বলতে গেলে কয়েকদিন
আম্মুর কাছে, কয়েকদিন তার কাছে, এরকম। কি করেন আপনি এখন? আমি ফার্স্টে যখন আমার মা বোন কাজে দেয় তাদের কাছে ছিলাম 7 বছর এরকম। এরপর আবারও এখন কি করেন পেশা? এখন বর্তমানে এখন বেকারই আছে, মানে পার্লার কাজ শেখা হয়েছে, জব খুঁজতেছে। কিভাবে চলে তাহলে? চলতেছে আর কি, আমরা যেভাবে চালাচ্ছে। সমস্যা হয় না যে এরকম একটা মানুষ, আপনি যে কোনো কাজও তো করতে পারবেন না, মানুষের কাছে হাত পাততে গেলে বিভিন্ন রকমের সুযোগ নেই অনেক সময়। হ্যাঁ, কিন্তু এখন সেফটি আছে, আমার এক বান্ধবীর কাছে আছে আর কি। ওকে, পার্লারে কি কাজ পারেন আপনি? পার্লারে অনেক কিছুই পারি। অনেক কিছু বলতে? যেমন হায়দ্রা ফেসিয়াল, পেটিকেট, মিনিকেট, ম্যাসাজ, রিল্যাক্স ম্যাসাজ, বুড়ো ফ্লাক। ও, এগুলো সব শিখেছেন আপনি? হ্যাঁ। এখন পার্লারে চাকরি খুঁজতেছেন? হ্যাঁ। পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, এখন কথা হলো যে আপনার সাথে যেহেতু কেউ আসে নাই, সেজন্য আমি আপনার সাথে বসেই এখানে কথাবার্তা বললাম। জি। এবার আমি বাইরে যাব, আপনি এখানেই থাকবেন। জি। আপনার জন্য যারা আসছে তারা অলরেডি চলে আসছে আমাদের অফিসে। আমি তাদের সাথে কথাবার্তা বলে তারপর আমি আবার ভিতরে আসবো। জি। যদি জরুরি কোনো প্রয়োজন হয়, এই যে আমার কলিং বেল আছে, এটা চাপলে আমি ভিতরে চলে আসবো। ঠিক আছে? আর পানি আছে, সমস্ত কিছু আছে, টেনশনের কোনো কারণ নেই। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, যেহেতু ওনার সঙ্গে কেউ আসে নাই, সুতরাং আমরা ওনাকে নিয়ে ইন্ট্রোটা করে ফেললাম। বাকি ধাপগুলো আমরা যেভাবে করি নিয়মিত, সেভাবেই আমরা সম্পূর্ণ করছি। চলে যাচ্ছি পরের ধাপে। বসুন আপনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন ভাই, দাঁড়ান না। কেমন আছেন আপনারা? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। লাভ করবেন। ওকে, একটু পরিচিত হই সবার সাথে। ফোন সবার তো বন্ধ করা আছে না? আপনার নাম? আমার নাম জি। মুর্শিদা। মুর্শিদা। কি হন আপনি? মামনি। মামনি বলতে মামি? মামি। আপনার নাম? আমার নাম আমেনা। আমেনা। কি হন আপনি? তার বড় বোন। আপন বড় বোন। জি। আচ্ছা, আপনার নাম? আমি জাহানারা। আপনি কি হন? আমি ফাতেমার মেজ বোন। আপন মেজ বোন। জি। আচ্ছা, আপনার পরিচয় ভাইয়া? মোহাম্মদ মাসুদ রানা। জানেন। আপনার নাম হচ্ছে? মাসুদ রানা। মাসুদ রানা। আপনি কি হন? ভাই। আপন ভাই? জি, আপন ভাই। ওকে, মাশাআল্লাহ। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ হুমায়ুন। কি হন আপনি? আমি মামা হই। আপন মামা? জি, আপন আপন মামা। কি নাম বাবা? আমার নাম সামিয়া। সামিয়া। সামিয়া, তুমি কি হও? যিনি আমাদের গেস্ট, তার কি হও? খালামুনি। খালামণি হয় উনি তোমার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মনির ইসলাম। কি হন আপনি? আমার আপু লাগে। আপু মানে সম্পর্কের আপু? জি। আচ্ছা, তাহলে এখানে অভিভাবক বলতে কারা, মানে সিনিয়র অভিভাবক বলতে আপনি? আপনি বড় বোনকে সবার বড় আপনি? কিভাবে হারাইছিল আপনাদের এই বোনটা? ছোটকালে আমার বাবা মারা গেছে। জি। পরে মারা যাওয়ার পরে তখন আমরা ছোট ছোট সবাই, জি। আমরা 6 ভাই বোন, তার মধ্যে আমি বড়। জি। পরে আমাদের সংসারে বড় ভাই নেই, সংসার চালানোর মানুষ নেই বাবা মারা যাওয়ার পরে। জি। পরে আমরা ঢাকায় আসি। ঢাকায় আসার পরে আমি গার্মেন্টসে জব করি, চাকরি নিই। তারপরে আমি জব করি, করার পরে আমার মারে সাথে করে নিয়ে আমি চলে আসছি। আমার এই ভাই বোন সাথে করে নিয়ে আমি ঢাকাতে? কোনাবাড়ি গাজীপুর নিয়ে চলে আসছি। আচ্ছা আচ্ছা। আসার পরে আমার ছোট ভাই অসুস্থ, আম্মু বাড়ি গেছে, নাটোরে গেছে। যাওয়ার পরে আমাদের আবার একটা নানি, বাবুর মা, এমনি মানে আশ্রয় দিছে। গ্রামে থেকে আসছি, অসহায়, কেউ নেই এখানে আমাদের। পরে সেই নানি আমাদেরকে একটু হেল্প করেছে, আশ্রয় দিছে। দেওয়ার পরে সে একদিন বলতেছে, তোর তো অনেক কষ্ট হয়ে যায়, এতটি ভাই বোন পালা, কষ্ট হয়ে যায় না, আমি সব ছোট ছোট যাই তো আমি বুঝি। পরে ফাতেমারে দিয়ে দে। পরে আমি বললাম কি যে না নানি, যত কষ্ট হইও আমি কষ্ট করতে রাজি আছি, কিন্তু আমার ভাই বোন আমি কোথাও দেব না। ফাতেমার সাথে আপনার বয়সের পার্থক্য কত? আমার মনে করেন কত ছোট? ওই 2 ভাই বোনের ছোট। আচ্ছা, আপনি সবার বড় ছিলেন? জি। আচ্ছা, তারপর? পরে বললাম এখন কয় কি তোর তো কষ্ট হয়ে যাবে, কই না আমি দেব না। বইলে আমি অফিসে চলে গেছি, আর আমার বোনের রাইখে গেছি। যাওয়ার পরে সে 5টা বাজে ছুটি হয়েছে, আম্মু তো বাড়ি। পরে ছুটি হয়েছে, হওয়ার পরে আইসে আমি ফাতেমারে খুঁজে পাইনি। পরে পাশের রুমের একজন আপা বলতেছে, আপু ফাতেমারে আপনারা নানি বলেন না, ওই মহিলা নিয়ে গেছে, বাবুর মা। হ্যাঁ। পরে ও আবার ওই যে কোনাবাড়ি ক্লিনিকে আয়া ছিল, ফকাস মার্কেটের সাথে একটা ক্লিনিক ছিল, সেখানে গেছি দৌড় পাইরে। যাই দেখি আমি কি নানি ফাতেমা কো, আমি ফাতেমারে নিয়ে আসি নাই।
তা বললো হুম। যে আমি ফাতেমারে নিয়ে আসি না। হুম। পরে আমি কান্নাকাটি করতেছি, তখন তো মোবাইল ছিল না। তা আমার আম্মুর চাচারে নিয়ে টেলিফোন ছিল। হুম। সেই টেলিফোন নাম্বারে আমি আমার আম্মুর কাছে ফোন দিছি যে আম্মু, আমি তো ফাতেমারে পাইতেছি না, আমি অফিসে এসে দেখি ফাতেমা নেই। তো বাবুর মা বলে নিয়ে গেছে। আরেকজন বললো আপা, আমি তো ওই ক্লিনিকে গেছি, সেখানে তুমি পাইনি ওরে। হুম। বলার পরে পরের দিন আম্মু চলে আসছে। আসার পরে মনে করেন যে আমার এখন আমরা যেটুকু বুঝি, তখন তো আমরা এতটুকু চালাক চতুর ছিলাম না, হুম। বুঝি না, বয়স অল্প। পরে সে অনেক কান্নাকাটি করেছি। করার পরে কয় কি, তোর বোন আছে। তা আমার বোন কোন জায়গায় আছে, ঠিকানা দেন। পরে একটা টেলিফোন নাম্বার দিছে। আগে তো 60 টাকা 6 টাকা 7 টাকা করে মিনিট ছিল, টেলিফোনে কথা বলছি। কয়েকদিন আমার বোনের সাথে কথা বলছি। তা আমার বোন কোথায় আছে, ঠিকানা দেন। কি ঠিকানা আমি দিতে পারবো না। তা আমারও হুমকি দিছে। তা আমি এতটুকু বুঝি নাই। হুমকি দিছে যে তোরও মাইরে ফেলাবে। তারপর ওর হাতে পায়ে ধরে ধরে খালি আমি কান্নাকাটি করি। পরে আমার মা সাদাসিধে মানুষ ছিল, অল্প বয়সে স্বামী মারা গেছে, তার 6টা ছেলে পেলে, কি করে মানুষ করবে, সে অন্যরকম হয়ে গেছে একটা। হয়ে যাওয়ার পরে সে নানি আমারও ভয় দেখায়। এখন আমাদের তো কেউ নেই, আমরা কার কাছে বিচার চাবো যে নানি নিয়ে গেছে, আমার বোনেরে দিতেছে না। টেলিফোনে কয়দিন কথা বললাম, একদিন খালি আমার সাথে কথা বলাইছে আমার বোনের, তাওতে আমার কথা বলতে দেয়নি। খালি ওই যার কাছে দিছে সেই খালি কথা বলে আমার সাথে। কথা বলার পর কিছুদিন পর আর আমার বোনের ওই টেলিফোনের আর কোনো পাইনি, আর কথা বলা যায় না। সে জায়গা থেকে আমার বোনের আর কোনো খোঁজ পাই না। আপনারা পুলিশের কাছে যান নাই? না, এতটুকু তো আমরা বুঝিনি। আমাদের হেল্প করার মতো আর হেল্প করার কেউ ছিল মতো না? কেউ ছিল না, মানে ছোট ছোট সব। তা আপনারা কি জানতেন যে ও কি হারায় গেছে এরকম কিছু জানতেন? হ্যাঁ, পরে আমরা ভাবতাম কি যে আমার বোনের কি বিক্রি করে দিছে না মেরে ফেলেছে কেউ। আমরা খালি এসব বলতাম আর আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। আর আমার মা মারা গেছে। ও মাও বেঁচে নাই? না, মা মারা নেই। তা আমাদের আর কেডা করবে হেল্প, কেউ করার নেই। মানে আমার বাবা যে আমার এই বোনের কারণে কাঁদতে পরে চাচার আমাকে হেল্প করেনি। ছোটবেলা আমরা বাড়ি থেকে চলে আসলাম। না, আমার মামারা যথেষ্ট দেখিছে, কিন্তু আমার মামারা যত দেখিছে আমার চাচারা যদি আমাকে দেখতো, তাহলে আমাদের আজকে এই অবস্থা হয় না। তো আপনারা ঢাকা আসতোই না। খোঁজ আপনাদের পক্ষ থেকে কি কেউ আমাদের সাথে যোগাযোগ করে? আপনি কবে যোগাযোগ করছিলেন? আমি আজ থেকে প্রায় 1 বছর হবে। হ্যাঁ, আমি এই একটা অনুষ্ঠান, আপনার অনুষ্ঠানটা, আমি আপনার অনুষ্ঠান জীবনের গল্প, এটা 14 এরকম আগে দেখতাম, শুনতাম। হোস্টেলে ছিলাম তখন, ওই সময়টা ছিল, ওইগুলো দেখতাম। হোস্টেল বের হওয়ার পরে তেমন একটা সময় হতো না, জবে ঢুকে যাই। প্রায় এবার আপন ঠিকানাটা আমার এটা আমার চোখে পড়ে। তা আপন ঠিকানা বলতে তো নিজের ঠিকানা, এটা বুঝাইতেছে। তো এখানে আবার কয়েকটা ভিডিও দেখলাম, অল্প ভিডিও দেখলাম যেখানে হারানো মানুষগুলো পাওয়া যাইতেছে। তো আমার এখানে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হলো যে ইনশাল্লাহ আর কিবরিয়া স্যারকে তো মোটামুটি সবাই চিনে, পপুলার একজন লোক। আমার এখানে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হলো, এবং আমি এই পেজে একটা নক করি। নক করবো, ওই যে নাম্বার আছে দেন ডিসপ্লেতে, ওই নাম্বারটা আমি কালেক্ট করি। আমি একটা কল দেই, আমার মনে হয় আরিফ ভাই বা কে রিসিভ করে, মেবি কি নামটা খেয়াল নেই। তা 1 বছর হবে। ভাইয়া আমাকে নক করলো, আপনার ঠিকানাগুলো বলেন। তাই আমি আমার ঠিকানাগুলো সব বললাম, আমার এলাকা। পরে ভাইয়া মানে নোট করে রাখে। আমি কিছু ভাইয়া যদি এরকম নাটোরের আমার ছোট বোন ফাতেমা অনেক ছোটবেলা হারাই গেছে, আমার ঠিকানাগুলো একটু রাখেন, যদি এরকম কেউ আসে আমাকে একটু নক করবেন। আলহামদুলিল্লাহ 23 তারিখে শারমিন আপা আমাকে নক করলো যে ফাতেমা নামে একটা মেয়ে হারাইছে। সরি 19 তারিখে। পরে বলতেছে আপনি ফাতেমা, আপনি তো একটা তথ্য দিয়ে রাখছিলেন ফাতেমা নাটোর, দেখেন তুমি লিখে না। তারপরে আমি তো ভিডিও দেখা রাখি, তার মধ্যে আমার ছোট বোন। তারপরে সকল ভিডিও দেখলাম, এবং ওর 15 মিনিটের ভিডিওটা দেখলাম, এবং সব আত্মীয় দেখলাম, সবাই আত্মহারা হয়ে গেছে। সবাই, এমন কোনো লোক নাই তাদের চোখ দিয়ে জল আসে নাই। জি, ইনশাআল্লাহ। আমার কথা না বাড়াই, সব তো ঠিক আছে ইনফরমেশন, রাইট? আপনি আপনার কিছু বলার থাকলে বলেন। না, আমার ওর বাম পায়ে কাটার দাগ আছে। ঠিক আছে, সামনে সামনে গিয়ে বলেন। আচ্ছা, উনি যে সব তথ্যগুলো দিয়েছে সব ঠিক আছে তো না? জি, আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, ঠিক আছে, আমরা দুজনকে ভিতরে নিব, ওনাকে আর ওনাকে। ঠিক আছে, দুজনকে ভিতরে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, দুই ভাই আমি ডাকবো, বসেন, করো। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? কিছু শোনা জানি না। ওকে, কাউকে দেখলে চিনবেন? বড় বোনকে দেখতে চিনবো। বড় বোনকে দেখলে চিনবেন? হ্যাঁ। বড় বোনকে নিয়ে আসছিল আপনাদেরকে ঢাকাতে?
না, বড় বোন তো গাজীপুর কোনাবাড়িতে জব করতো এখানে। এটাই বলেছে যে কয়েক মাস পর মা আমাকে গাজীপুর কোনাবাড়ি নিয়ে এসে আমার বড় বোনের বাসায় দিয়ে মা নাটোরে চলে যায়। কিছুদিন পর আমার বড় বোন ওনার পরিচিত এক বাসায় আমাকে কাজে দেয়। ওনারা আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতো। সে বাসায় কয়েক মাস থাকার পর আমাকে নোয়াখালীতে পাঠিয়ে দেয়। সেখানে আমি 4-5 বছর কাজ করি, একের পর এক বিভিন্ন জায়গায় কাজ করে বড় হই। বড় হওয়ার পর এক আপুর সাথে পরিচয় হলে ওনার বাসায় যাই, এরপর ওনার বাসাতেই থাকি। সেখান থেকে আর পরিবারে ফেরা হয়নি। বড় বোনকে দেখলে চিনবেন, ভাইদের ভাই মাসুদ ভাইকে দেখলে চিনব। মাসুম না মাসুদ? মাসুদ। দেখা যাক কারা আসছে আপনার জন্য। দুজনকে পাঠাও। আপনার জন্য পরিবার ফিরে পাওয়াটা খুব জরুরি দরকার ছিল। যে জীবনে বুঝতে পারছি মানে পরিবার ছাড়া দুনিয়াতে আপন কেউ হয় না। দেখেন কারা আসছে। আসেন আসেন, ওই যে যান। তুমি কান্দো না, তুমি কান্দো না না। আল্লাহর কাছে কত চাইছি, তোমার গার্মেন্টস আমি কত বিচাইছি অফিসে অফিসে। আমি কত অফিসে তোমারে খুঁজছি। কান্দো না, আল্লাহ মিলাই দিছে। কত খুঁজছি তাই রে, কত কান্দো না। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ চিনছেন আপনি ওনাদেরকে? চিনছেন ওনাকে? হ্যাঁ, বড় বোন। আমার কলিজা টুরকা। মা কই? মা নেই। তোমার অপেক্ষায় কতকাল আমি ঢাকায় পড়ে রয়েছি, কোথাও তোমার পাই নাই। আমি করোনার সময় বাড়ি চলে গেছি, বাড়ি যাই তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে তোমার জন্য কান্নাকাটি করি আমি। আর তোমার ছোট ভাই সৈদি ওয়াজ করতে যায় কাবার কাছে চুমা খায় বলছে যে আল্লাহ তুমি আমার বোনের তুমি আমাদের বুকে ফিরাই দাও। কান্দো না, যে বড় ভাই আছে আল্লাহ মানুষে তো মানুষ করেছি। আপনার অনেক ধন্যবাদ, আল্লাহ আপনার হায়ের দিক। আমিন আমিন। মাহবুরের সাথে কথা কবা তোমার লাগিয়ে কাঁদতে কাঁদতে শেষ। আমার ছোট ভাই সৌদি থাকে, আচ্ছা, সে ভাই হজ করতে যায় ওই কাবাই চুমা খায়, ওরে চাইছে আল্লাহর কাছে যে আল্লাহ আমার বোনের আমাদের বুকে ফিরাই দাও। আল্লাহ কবুল করছে কবুল হয়তো। করেছে। তুমি কাঁদো না। আপনার মায়ের নাম কি ছিল? মরিয়ম। মরিয়ম। বাবার নাম বলতে পারে না কেন? বাবা ছোট ছোট না, ও, তো মনে ছিল। গ্রামের নাম তো মনে নেই। গ্রামের নাম বলছে কান্দাবাড়ি। গ্রাম কি কান্দাবাড়ি? এখানে একটু ওর মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, কান্দি ভিটা একটা জায়গা আছে আর ইসলামারি আছে, এখানে কান্দিটা আনছে আর এখানে বাড়িটা আনছে, এই দুইটাকে আচ্ছা। মিলে মানে কান্দি ভিটা বানায় ফেলাইছে। আমেনা আপনি না? জি আমার সঠিক এত কিছু মনে ছিল না। মাসুদ আপনি? জি, তারপর জাহানার নামে কোনো বোন আছে আপনার? আছে। বাইরে? হ্যাঁ খাদিজা? আছে। আসে নাই? শ্বশুরবাড়িতে। মাহবুব? মাহবুব বিদে। মাহবুব সৌদিতে। আচ্ছা। আর এই যে চাচার নাম মোজাম্মেল, হ্যাঁ মামা হানিফ, হানিফ। শাহ আলম মালিক, তিনজনে মিলছে। খালাতো ভাই লাবলু। হ্যাঁ মারা গেছে, সেও মারা লাবলু মারা গেছে। মাইরে মাইরে ফেলাইছে। কান্দো না।
এখানে বলছেন নানুর বাড়ির পাশে আর্মির ক্যাম্প ছিল, এটা কি পুলিশ ক্যাম্প পুলিশ- তো বোঝে পুলিশ না। ক্যাম্পে আর্মি ক্যাম্প বানাইছে? হ্যাঁ, আর আমার ওদিকে ওই যে পুলিশটা মাঝে মাঝে আপনি নৌকার দিকে কত আসতো, খুঁজছি, বা ওই যে অফিসে অফিসে আপনার করে। ধরমপুর একটা ক্যান্টনমেন্ট আছে ওদিকে যাইতো, হয়তো ওই রোডে যাওয়া হইতো ওইগুলো। আমার ঠিকানা দেয় নাই, পায়ে পর্যন্ত ধরিছি বাবুর মার, ঠিকানা দেয় নাই। বাবুর মা বিক্রি করে দিচ্ছিল আমারে। কান্দো না, কান্দো না তুমি। তুমি ছোট ভাইয়ের সাথে কথা বলো, তোমার জন্য কাঁদতে কাঁদতে শেষ। হুম। আল্লাহ আল্লাহ অনেক জায়গায় স্যার, মানে অনেক জায়গায় খুঁজি স্যার, আমি কবিরাজ যখন দেখছি, যখন কবিরাজ দেখলাম, অনেক জায়গায় খোঁজ নিলাম, পাই নাই। তে আমার এই বোনটা ছিল সবচেয়ে, ভাই বোনদের ভিতরে 6 ভাই বোনদের সবচেয়ে সরসজা ছিল। তো এক সময় আশা ছেড়ে দিয়েছি, এত ছোট মেয়ে কোথায় পাবো এত বড় ঢাকা শহরে। তো এক পর্যায়ে আমি কাকরাল ছিলাম, কাকরাল থেকে ওরা আমার গায়ের পায়ের মধ্যে গরম পানি মেরে দিছিল এখানে। তারপর ওই তোমার এখানে কাটা দাগটা আছে না? আছে, পায়ের কাটা দাগ, হ্যাঁ এই যে এখানে। এখানে স্যার পায়ের কাটা দাগ আছে। ছোটবেলা আম কাটতে আম যায় কাটতে যায় কাটতে কাটে ফেলাইছিল বটির সাথে। ও পরে আমার বড় আব্বুরে ডাকি আইনে পরে ডাক্তার দিয়ে সেলাই দেওয়া হয়েছিল। মানে তখন সবাই ছোট ছোট, জি। একটু বোঝান ভাই, আমি বুঝি। আপনার এই ভাই যোগাযোগ করে রাখছিল আমাদের সাথে? বাইরে একদিন আমি বলতেছি কি বা দেশ থেকে এটা 1 বছর আগে, আপু 6 মাস আগে বলছে, আমি বলছি, আপু আমি এটা নক করে রাখছি, বিষয়টা আমি জানাই রাখছি। পরে আমি বললাম ভাই এরকম এরকম তুমি একটু খোঁজ নাও। আপু আমি নিছি, আমি ওই জায়গায় করে রেখে দিছি। যাক আলহামদুলিল্লাহ, ওর তো বিয়ের সাথে কিছুই হয় নাই, আপনারা দেখছেন হয়তো বা ভিডিওর মধ্যে। এখন আপনাদের অভিভাবক বলতে গেলে আপনারা ভাই বোনরা নিজেরাই, ঠিক আছে? বাবা মা তো কেউ বেঁচে নাই, আমার মামারা মামার আছে, আছে, মামারা আছে, সবাই মিলে 3 মামা 4 মামা। হ্যাঁ হ্যাঁ, 4 মামা, মামাই আছে। 4 মামা নানি আছে। নানি নানি আছে, নানি বাইসে আছে, আল্লাহ আছে। মানে কানতে কানতে নানি শেষ, একবার শেষ প্রান্তে নানি। নানির আর আশা নেই। আমার নানি বেঁচে আছে কিন্তু আমার আম্মু নেই। আমাদের এমনই কপাল, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আমাদের ভাগ্যের সাথে আমরা জীবনে যুদ্ধ করে আমরা এই পর্যায়ে আসছি। এখানে স্যার একটা মানে বিশাল কষ্ট স্যার, আমাদের জীবনে এখানে গেছে। একটা পয়েন্ট বলতে মানে শেয়ার করে কথা হইছে, আমরা 6টা ভাই বোন, হ্যাঁ 6টা ভাই বোন যখন পৃথিবীতে আসি, সৃষ্টিকর্তা যে আমাদেরকে যে বলতে যে তোমরা পৃথিবীতে যাবা, তোমাদের লাইফ এরকম আছে, আমরা মনে হয় যে পিতা আসার ইচ্ছা ছিল না। প্রত্যেকটা ভাই বোনের লাইফে কষ্ট, যদি এগুলো লেখা হয় সর্বনিম্ন 100 পেজ হবে। সবার লাইফে কষ্ট। এই যে ছোট বোনকে হারানোর পরে কত জায়গায় খুঁজি, কোথাও পাইনি, কোথায় পাবো এত বড় পৃথিবী, এত বড় বাংলাদেশে। ওদের কথা বলছে যে আমার একটু দিয়ে আসেন, দেয় নাই। আর এই যে যাই হোক, আমাদের মতো কত গরিব মানুষ আছে আজকে বাসা বাড়ি কাজ করতে দেয়। সরকারের কাছে আমাদের এই আবদার দাবি যে এরকম কাজে মেয়েদেরকে যে এরকম অত্যাচার না করে, একটুকাই আমাদের দাবি। স্যার ওনারা তো আমাদেরকে বলে গেছিল যে ওকে লেখাপড়া করাবে, ওদের মেয়ে নাই, মেয়ে হিসাবে পালবে, এই কথা বলে আমার বরাবর থেকে একটা নিয়ে গেছে। মেয়ে আছিল, তাও আমি দিতে চাইনি, অফিসটা এসে আমি পাইনি। তাও বলিছে যে ওরে লেখাপড়া করাবে, ওরে দিয়ে দে, তোর খুব কষ্ট, এতটি ভাই বোন পালতে। আমি কই না, আমার জীবন দিতে রাজি আছি, আমি দেব না। কেসের জন্য? আমার ছোট ভাই 8 মাসে যখন আমার আব্বা মারা যায়, তখন সিয়ারের মধ্যে আমার আব্বুর আবার জন্ডিস লিভার ক্যান্সার রোগ। পরে আব্বু সিয়ারে বসে রয়েছে, আর আমার ছোট ভাইটা 8 মাসে ডাকতেছে আম্মু এদিকে আসো। পরে আমি আব্বুর কাছে গেলাম, যাওয়ার পরে আব্বু বলতেছে যে আম্মু আমার কপালে একটা চুমা দিছে, দিয়ে বলতেছে যে আম্মু তুমি তোমার ভাই বোনকে দেখে রাখো, তুমি তো সবার বড়, তুমি খুব চালাক চতুর করে চলাফেরা করবা আর ওদের দিকে খেয়াল রাখবা বলে আমার আব্বু চোখ দিয়ে অজরে পানি পড়তেছে। কিন্তু আমি তো আর বুঝি নাই যে আমার আব্বু মারা যাবে। পুরো জীবনটা একটা পরীক্ষা ক্ষেত্র, কে কিভাবে পরীক্ষায় পড়বেন আমি সেটাই আশা হচ্ছে কথা। ছেড়ে দিয়েছিলাম, আমি অনেক বছর অপেক্ষা করতেছিলাম। আমরা তো আশা ছাড়া ইসলাম, কিন্তু শেষ ভরসা আপন ঠিকানা, কিবরিয়া ছাড়া যে এই আপন ঠিকানা, এটা আমার মানে শেষ ভরসা এটা ছিল। ওনার প্রোগ্রাম আজকে 3-4 বছর হচ্ছে দেখতেছি, কিন্তু যাদের কাছে ছিলাম ওনাদেরকে অনেকবার বলছি, ওনারা কেউ মানে সময় হয় না ওদের। পরে আমি রাগ করে ওই বাসার থেকে রাগ হয়ে আমি আমার এক ফ্রেন্ডের কাছে চলে গেছি। ওইখান থেকেও আবার ওরাও চায় নাই যে আমি এখানে আসো, ইয়ে করি। পরে দিয়ে ওকে বুঝে শুনে তারপর আমি এখানে আসা। আমি শেষ বর্ষা এটাই ছিল, হয়তো এখানে আসলে আমি আমার পরিবার পাইতে পারে, যদি না পাই যেভাবে তো আমরা বসে রয়েছি নাটোর যাবো, যেহেতু আমার একটু যা মনে আছে, আমি প্রায় মানুষকে বলছি যে আমি নাটোর যাবো শেষ লাস্ট। আবার যাদের কাছে ছিলাম তাদেরকে বলছি আমার যতখানি মনে আছে,
আর্মিতে একটা ক্যাম্প আছে, ওইখান পর্যন্ত আমাকে নিয়ে গেলে আমার নানুর বাড়ি আমি খুঁজে বের করতে পারবো। কিন্তু বোন, তুমি কান্দি বাড়ি বলছো না, এটা এই গ্রাম নিয়ে গেলে তো আবার চলে আসতে হইতো। এখান থেকে ওই নাটোরে কান্দি বাড়ি নাই। হ্যাঁ, আমার তুমি এত দত্তপাড়া কিছু- বলতা, হরিশুর বলতা, আমার এগুলো এগুলো কিছু নিয়ে মনে নেই। মনেরই আর নোয়াখালীতে যখন আমার ওরা পাঠায় দেয় তখন আমার মানসিকভাবে টর্চার অনেক করছে। টর্চার করতো, আমি খুব ভয় পাইতাম। ঢাকায় আবার নিয়ে আসার পরও এরকম আমাকে অনেক অত্যাচার করতো। এই বাবুর মা বেঁচে আছে? না, না, মারা মারা গেছে। সে এমনই কপাল দেখেন, যখন ও মারা যাবে তার 2 দিন আগে এসে আমার এখান থেকে ভাত খাইয়ে গেছে। খাইয়ে পরে দাবি কয় কি, আমি না আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমারে মাফ করে দিস। তার কিছুদিন পরে শুনি কি যে বাবুর মা মারা গেছে। তারপরে বলেছি যে নানি ফাতেমা কোন জায়গায় আছে একটু আমাদের ঠিকানা দেন। আমার শ্বশুর বাড়ি আবার যশোর, মাগুরা। ওইখান থেকে খুলনা তো কাছে, খুলনা বললে আমি খুলনাতেও গেছিলাম একবার, মানে এই কয়েকদিন আগে ঘোরার জন্য গেছিলাম খুলনা। আমার ফার্স্টে কাকরাইলে পাঠাইছে, এরপরে তোমাদের সাথে আবার দেখা করতে গেলাম না, তখন তো আমার অনেক ভয় দেখাইছে। ওইখান থেকে তারপরে আসে আমার একটা বাচ্চা হয় 2 মাস বয়স, তখন গেছে যাই ওরে কান্না। আমি তো মা, তখন আমার আম্মু দেশের বাড়িতে। পরে ওরে রাখার জন্য খুবই করেছি, আপু তুই যাস নে, বোন তুই যাস নে, মানা তুই যাস নে। তারপর ও কান্নাকাটি করে চলেছেন, ও তো কান্নাকাটি চলে গেছে। আমার তো আর ভাত টাত খাওয়া বন্ধ হয়ে গেছে, যে আমার বোন হাতে পেয়ে আমি ধরতে পারলাম না। তখন আমার বাচ্চা করলে ওরে রাখিও আমি যাইতে পারতেছি না। তারপর অনেকখানি দূরে দৌড়াই গেছি ওরে ধরার জন্য, আমি পারিনি ধরতে। তারা সাথে সাথে আবার ঢাকায় নিয়ে আসছে। তার কয়েকদিন পরে আমার গায়ের মধ্যে গরম পানি ঢালে দেয় শীতের ভিতরে। আল্লাহ তাদেরও স্যার, বিচার, এই বিচার হবে না এগুলা। স্যার এখানে আমার একটা প্রশ্ন, কথা, বেবি না, হ্যাঁ বেবি নাম, বেবির মা? না বেবি, ওনার মেয়ের নাম স্মৃতি। আচ্ছা, বেবির কাছে আমার একটা প্রশ্ন, যদিও সে আমার সামনে নেই, কেন আমার বোনটা তো এমনি তো পুরা, ওই তো সে নিজে জানেই আমাকে ও ভিতরে খাওয়া পুরা, দাওয়া- বাইরে পুরা, খাওয়া ওর দাওয়ার কি কষ্ট দরকার ছিল দিত। আবার পুরার জন্য স্যার? খাওয়া ওনাকে দাওয়ার এটা আমার, কষ্ট দিত, ওনার কাছে আমার একটা কোশ্চেন মারতো, এটা। কার সাথে খেলতে দিত না, পড়াশোনা সরকারের কাছে করে না। প্রশ্ন, ওই তো উনি তো ওকে পড়ার জন্য নিয়ে গেছে, ওর তো মৌলিক অধিকার ছিল পড়ালেখা, খেলাধুলা, কেন ওন থেকে ওকে বিচ্ছিন্ন রাখছিল স্যার? আর কেন এত কষ্ট, এত শাস্তি দিছে? তারপর এখান থেকে অনেক কষ্ট করে আমি পালায় চলে আসছি। পালায় এসে আল্লাহর কি হুকুম, ওই যে শান্তিনগর মসজিদ গুলিতে ঢোকার পরে চাউল আমারে একটা ভালো পরিবার এনে দেয়। কিন্তু ওরা অনেক ভালো, কিন্তু মানে সারাদিন কাজ করার পরে একটু কথা শোনা লাগে। আর আমার ওইখান থেকে এই যে জেলখানার মতন জায়গা থেকে আমি বের হয়ে আসছি শুধু আমার পরিবার খোঁজার জন্য। তখন এই যে ভালো ওনাদের কাছে এসেও বললাম যে আপনাদের লোকজন আছে নাটোরের, আমি যে জায়গাগুলোর কথা বলছে ওরা সবই চিনে, কিন্তু তাদের সময় হয় না, তাদের সময় হয় না। তখন আমি যেহেতু চিন্তা করছি আমি বাঁচবো কার জন্য, হয়তো আমার পরিবার আমি খুঁজবো, নাহলে এখান থেকে আমি বের হয়ে যাবো। তো আমি রাগ করে এখান থেকে চলে আসছি। এমনি তো ওনারা মানুষ অনেক ভালো ছিল। এখন আমার একটা প্রশ্ন কি, যে আজকে এরকম হাজার হাজার ফাতেমা গরিব, সে মানুষের বাড়ি কাজ করে, যে গরিব দেখে যে এরকম তারা বড় লোক দেখে যে এরকম অত্যাচার করবে, গরম পানি গায়ে ঢেলে দেবে, মারবে, খাবারের কষ্ট দেবে, এই বিচারটুক আমি চাই যে ফাতেমার মতো এরকম যে কেউ এত কষ্ট, রাঞ্জনা, এরকম অপবাদ, মিথ্যা অপবাদ, এরকম এইসব যাতে না হয়। চলেন ফাতেমা, তাহলে এটাই আপনার পরিবার, রাইট? জি। আলহামদুলিল্লাহ, আপনি আপনার পরিবার ফিরে পাইছেন, এটাই সবচেয়ে বড় কথা। আর প্রিয় দর্শক এবং শ্রোতা, আসলে এটা আসলে অনুভব করার বিষয়। হ্যাঁ, ভাই বোনের জন্য অপেক্ষায় ছিল, বোন ভাইয়ের জন্য অপেক্ষায় ছিল, মা চলে গেছে, বাবা তো অনেক ছোটোবেলাতেই মারা গেছে। অতি কষ্টে বড় হওয়া এই সন্তানেরা শেষ পর্যন্ত সবাই মিলে এক হতে পারলো। আমার মনে হয় সৌদি আরবে যে ভাইটা আছে তিনিও হয়তো জানবেন খুব শীঘ্রই, তাকে হয়তো ফোন করে ওনারা বলবেন, বা রাতের মধ্যে হয়তো বা জেনে যাবে, ভিডিও প্রচারের আগেই উনি হয়তো বা জেনে যাবে। তার জন্য একটা অনেক বড় সুসংবাদ। সবশেষে একটা কথাই বলতে চাই, এই মিলন, এই যে ভালোবাসার বন্ধন, এটা আমৃত্যু অটুট থাকুক। যত রকমের সমস্যা আসুক না কেন, ভাই বোনদের এই ভালোবাসার জায়গাটা যেন সবসময় অটুট থাকে, এই দোয়া করে আমরা পরের পার্টে যেতে চাই। সো এটাই হচ্ছে বিষয়। আলহামদুলিল্লাহ, এটার মধ্য দিয়ে 737 নম্বর পর্বের ফাতেমা তার পরিবারে ফিরে গিয়ে আমাদের আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়িয়েছে টোটাল 431, ইন টোটালি 461। বাসা নেই। হ্যাঁ, বেরোবো আমরা। চলে আসুন আপনার সবাই।
ও পার্সনই আসেন, হ্যাঁ। কাঁদবা না না, তুমি কাঁদো কেন? আল্লাহ অনেক ভাগ্য ভালো রাখছে। কাঁদবা না, আল্লাহ রহমত করছে। আমরা কি খুঁজি নেই তোমার? মানে কত জায়গায় খোঁজা হয়েছে। মামারে চিনছ? ওই যে মামিরে দাও তো। দাও তো, মামিরে চিনো? ওই যে তোমার ওই যে ওই যে নানিগর ঘরের পিছে যে হুমায়ুন মামা। হুমায়ুন মামা, ওই যে ছোট নানি, হুমায়ুন মামা, জাহাঙ্গীর মামা, ওই যে বাবুল মা। এই যে তোমার বাড়ি নিয়ে গেছে, কত বাড়ি, এই যে তোমার খালা নিমার বোন। কষ্ট দিবে। তোমার ভাগ্যে এ পছন্দ কষ্ট ছিল। কষ্ট নেই তোমার, আল্লাহর রহমত। একবার করা যায়, আল্লাহ তোমার দেখা নাই। আল্লাহ এখন তোমার অনেক সুখ দেবে, আল্লাহর রহমত। আপনার সবারই বিয়ে শাদী হয়ে গেছে বলে না? আপনি বিয়ে করছেন? জি, জি। শুধু আপনার এই বোনটাই বাকি এখন? হ্যাঁ, ও, দোয়া করবেন। জি, ইনশাআল্লাহ। এখন দাঁড়িয়ে দেখে বিয়ের দাওয়াত দিয়ে না আমাদেরকে, ঠিক আছে? আমরা সবাই মিলে চলে যাবো আর কি। দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন। আপনাদের নাটোরের কাঁচাগোল্লা খেতে জি, যাবো। স্যার। এটা কিসের ছবি? স্যার, এই ছবিতে ও ছিল? না, না, না। ও, এই স্যার, ছবি- এখানে একটা স্টোরি আছে, এটা কি আমি বলেন শেয়ার তো, এই করব। ছবিটা একটু দেখেন। হ্যাঁ, বলেন কি স্টোরি? এই হিস্টোরি হচ্ছে এই যে আম্মু, ভাইয়া এদিকে আসো, আম্মুকে চিনো কিনা? এটা হচ্ছে আমার আম্মু। এই যে আমি এটা ছোট ভাই, যেটা সৌদিতে এখন আছে, আচ্ছা, মা বলতে থাকে। হ্যাঁ, এটা কি একটু আমি দর্শকের কাছে একটু কোশ্চেন রাখতেছি যে এটা কি, এটা পরে বলতেছি। এই যে বড় বোন, এই যে খাদিজা, আর এই যে জাহানারা। এটা আমি যখন ক্লাস 6 এ পড়ি, আমার বিদ্যালয় থেকে একটা ছবি চাইছে, পারিবারিক একটা ছবি চাইছিল। হ্যাঁ, হ্যাঁ, আমাদের টোটাল মেম্বার একটা ছবি দিয়েছিল, কিন্তু আমাদের ভাই বোন তো 6 জন। হ্যাঁ, 6 জন তো ওই তো গ্যাপ। হ্যাঁ। ওর রিপ্লেসে আমার একটা মামাতো বোন হামিদা না, ওকে ও, এখানে অ্যাড করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সব আছে ভাইয়া, মনি মর্জি সবাই আছে। সবারই বিয়ে। মানে এখানে হামিদাকে ওর রিপ্লেসে এখানে অ্যাড করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর রিপ্লেসে বসে গেছে। হ্যাঁ, জি। তো আপনারা সবাই মিলে একসাথে হয়ে আবার এরকম একটা ছবি তুলে বাধাই করে রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, মিষ্টি মুখ করেন সবাই, আমি শেষ করি। ভালো থাকেন, হ্যাঁ? ঠিক আছে। আর আপনার ওই যে সৌদি আরবের যে ভাইটা আছে, ওনাকে একটা ফোন দেন, দিয়ে তারপর আপনারা সবাই মিলে কথাবার্তা বলেন। ঠিক আছে, মা বলে গেছে ফোন দেওয়া। ফোন দিয়ে কথাবার্তা বলেন। ভালো থাকেন ভাই, মিষ্টি মুখ করেন। হ্যাঁ, শেষ করি। ঠিক, আসসালামু আলাইকুম। ফাতেমা, ভালো থাকেন, শেষ করি। দর্শক দর্শক, হ্যাঁ, কি বলতে চাচ্ছিলেন বলেন। দর্শক উদ্দেশ্যে বলতেছিলাম, এই পুরো ভিডিওটা কৃতজ্ঞতা জায়গায় মহান সৃষ্টিকর্তাকে, সাথে আপন ঠিকানা সকল সদস্যদেরকে, এবং পূর্বে যে ভিডিওটা আমার বোনকে দেখছিল, এবং সব দর্শককে বলছিল যে ইনশাল্লাহ ফাতেমা তার আপন পরিবারকে খুঁজে পাবে, তাদের ইনশাল্লাহ আল্লাহকে যে ভরসা রাখছিল, ওই জুড়ে আমরা পেয়েছি আমার বোনকে। জি। এই জন্য আপন ঠিকানা সহ সবাইকে ধন্যবাদ। এখানে জি। আমি আরেকটা কথা বলতে চাই, জি। বিশেষ করে ভাইয়ার জন্য আমার এখানে আসা। আরিফ, সত্যি কথা, এই ভাইয়া আপনি বেশি বেশি ইন্সপায়ার করছেন না? ওদের লাস্টের দিকে আসতেই চাচ্ছিল না। প্রায় 1 বছরের মতো হয়ে গেছে যোগাযোগ হ্যাঁ। হয়ে গেছে। হ্যাঁ, তো ওনাকে অনেকভাবে মানে ডাকছি যে আপনি আসেন, তো উনি বিভিন্ন- রাজি হয় আবার হয় না। হ্যাঁ, রাজি হয় আবার হয় না। এর আগে একবার গাড়িতে উঠবে, মানে স্টেশনে আসছে, এসে ফেরত গেছে। ও, তো বলছে যে টাকা সমস্যা, পরে আপনাকে বললাম যে ভাই হ্যাঁ, হ্যাঁ, পরে তো আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, এরকম টুকটাক যাতে যাতায়াতের সমস্যা আছে ওদেরকে বলবেন যে আমরা অফিস থেকে দিয়ে দিই। ঠিক আছে, ভালো থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, শেষ করি ভাই। ঠিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, খুবই চমৎকার একটা ভিডিও।
আবেগ অনুভূতি দিয়ে একেবারে কানায় কানায় পূর্ণ। ভালো থাকুক ফাতেমা, শুধু এই কথাটা বলেই শেষ করছি। আপনারা সবাই মিলে চেষ্টা করেন এবং আল্লাহর রহমতে এই আপন ঠিকানা আপনারা আছেন এবং আল্লাহর বরকত আছে বলেই আপন ঠিকানা সুন্দর। মাঝে মাঝে এরকম চমৎকার কিছু ভিডিও করার সৌভাগ্য আমাদের হয়। শেষ করছি আজকের মতো। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।